আজকের গল্প হাসিবে নীলার 2 পর্ব। গল্প কাকে বলে শুনুন। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। হাসিব কাঁপা কাঁপা হাতে আবিদকে টেক্সট করে জামালকে নিয়ে ভিতরে আসতে। 2 মিনিট পরেই আবিদ জামালকে নিয়ে এসে পড়ে। হাসিব নিজেকে কন্ট্রোল করে জামালকে বলে, রুহিকে একটু রাইট সাইডের গার্ডেনটা দেখিয়ে আনো তো। জামাল, যাও মামুনি, আঙ্কেলের সাথে ঘুরে এসো। আবিদ রুহির দিকে তাকিয়ে বলে। রুহি মিষ্টি করে হেসে আচ্ছা বলে জামালের হাত ধরে বাগান দেখতে যায়। আবিদ সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ডক্টর, কি মনে হলো আপনার? আমার মেয়ে সুস্থ হবে তো? আমার ফুলের মতো মেয়েটা এরকম করছে কেন? তারা চিহ্ন। রুহি আসলে অ্যাপটে মনোফিলিয়ায় আক্রান্ত। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এই ধরনের রোগীর মাঝে নিজের শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলার জন্য প্রবল ইচ্ছা কাজ করে। অ্যাপটে মনোফিলিয়াকে অনেক সময় বডি ইন্টিগ্রিটি ডিসঅর্ডার বা অ্যাম্পিউটি আইডেন্টিটি ডিসঅর্ডার ও বলা হয়। এটি একটি ভয়ানক মানসিক সমস্যা, যার ফলে আক্রান্ত ব্যক্তিটির সর্বদা নিজের সুস্থ অঙ্গগুলোকে কেটে ফেলে দিতে ইচ্ছা করে। বিশেষজ্ঞরা বলে থাকেন, মস্তিষ্কের ডান প্যারাইটাল লোবে কোনো আঘাত বা সংক্রমণের সাথে এই রোগটির সম্পর্ক রয়েছে। বেশিরভাগ ডাক্তারই কোনো কারণ ছাড়া শুধুমাত্র কারো ইচ্ছার উপর ভিত্তি করে তার সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিতে রাজি হবেন না। এইসব ক্ষেত্রে দেখা যায়, রোগী নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু করে, যা আরো ভয়ানক। এভাবে হাত পা কেটে ফেলে দেবার পর বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের মাঝে এ নিয়ে কোনো অনুতাপ দেখা যায় না, বরং এ বিষয়ে তাদের বেশ খুশিই দেখা যায়। রুহির মাঝেও একই প্রবলেম বিদ্যমান। আচ্ছা, ছোটবেলায় কি রুহি কখনো মস্তিষ্কে কোনো গুরুতর আঘাত পেয়েছিল? তারা চিহ্ন। না তো। আচ্ছা ডক্টর, হাসিব, এর কি কোনো সলিউশন নেই? আমার মেয়েটা ভালো হবে তো? তারা চিহ্ন। অবশ্যই ভালো হবে, আপনি ঘাবড়াবেন না। রোগ শনাক্ত করা গেলে তার নিরাময়ের ব্যবস্থাও আছে। আপাতত থেরাপির কোনো দরকার নেই। আমি কিছু মেডিসিন সাজেস্ট করে দিচ্ছি। রুহির মেবি ইনসমনিয়া আছে। ও কি রাতে একা ঘুমায়? তারা চিহ্ন। আগে একা ঘুমাতো, এই অবস্থার পরে রিমি, মানে আমার ওয়াইফ, এর সাথে ঘুমায়। ওকে। আচ্ছা, আপনি কি আমার স্ত্রী নীলাকে চিনতেন? না ডক্টর, আমি তো আমার এক বন্ধুর কাছ থেকে আপনার ঠিকানা পেয়েছি। তার আগে আপনাকেই চিনতাম না। কেন বলুন তো? না, এমনি। ঠিক আছে, আপনি দিন 15 পরে আমার সাথে দেখা করবেন। রুহির অবস্থা অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে ডক্টর, আজকে উঠি। ধন্যবাদ। আদিব বের হয়ে রুহিকে নিয়ে বাসার উদ্দেশ্যে পা বাড়ায়। এদিকে হাসিব গভীর ভাবনায় ডুবে যায়। হাসিব চেম্বার থেকে বাসায় যাচ্ছিল, পথেই রুহির সাথে দেখা। রুহি রিকশা থেকে নেমে ধীর পায়ে হাঁটছিল। হাসিব গাইড ক্রস করে রুহির সামনে গিয়ে দাঁড়ালো। আরে মামুনি, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। তা একা একা কোথায় যাচ্ছ? বাসায়, প্রাইভেট থেকে ফিরছিলাম। ওহ, আচ্ছা। চলো, সামনের রেস্টুরেন্টে বসি। সময় হবে তোমার? ঠিক আছে, চলুন। হাসিব লক্ষ্য করছে, রুহি অনেক শান্ত হয়ে গেছে। সেদিনের মতো ছটফটানি ভাবটা নেই, বরং চেহারায় একটা কোমলতা। আগের থেকে অনেক বেশি স্বাভাবিক লাগছে। হাতের বেশ কিছু জায়গায় শুকিয়ে যাওয়া কাটা দাগ। কি খাবে মামুনি? হাসিব চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করে। আইসক্রিম, ব্ল্যাক ফরেস্ট। হাসিব আইসক্রিম আর কফি অর্ডার করে। রুহি 1 চামচ আইসক্রিম মুখে দিয়ে বলে, আমি জানি আপনি আমাকে কেন ডেকেছেন। নীলা আন্টির কথা কিভাবে জেনেছি সেটা জানতে, তাই তো? হাসিব হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সরি ডক্টর আঙ্কেল, এটা আপনাকে বলা যাবে না। নীলা যদি বেঁচেই থাকে, তাহলে সে কোথায় আছে তুমি নিশ্চয়ই জানো। ইয়েস, বাট আমার বলার রাইট নেই। আপনি নীলা আন্টির মৃত্যুর কথা ভেবে কষ্ট পান, তাই আপনাকে সত্যিটা জানাতে এসেছিলাম। এর বেশি আপনি কিছু জানতে চাইবেন না। আর এসব নিয়ে ঘাটাঘাটি করলে আপনারই ক্ষতি। তাই বাবা মায়ের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করি, যাতে বাবা আপনার সাথে যোগাযোগ বন্ধ রাখেন। তাই বলে কাটাকুটি বন্ধ করনি কেন? রুহি এবার হাসিবের সামনে কিছুটা ঝুঁকে আসে। দয়া করে নিজেকে ঝামেলার মধ্যে জড়াবেন না। যেভাবে আছেন সেভাবে থাকুন। রুহির মুখে অদ্ভুত এক শয়তানি হাসি। হাসিব খেয়াল করলো, রুহির ঠোঁটটা একদম হঠাৎই কাঁচা হলুদ রং ধারণ করেছে, ঠিক যেরকম ছিল নীলার ঠোঁটের রং। হাসিব এবার শিওর, এই মেয়ের সাথে নীলার কোনো যোগসূত্র আছে। অবশ্যই আছে। এতক্ষণে রুহিও চোখের আড়াল হয়ে গেছে। মেয়েটাকে বোঝা ভারী কঠিন। কখন এর মনে কি চলছে বোঝা দায়। হাসিব মানসিক সমস্যার চিকিৎসা করতে শিখেছে, কিন্তু কেউ যদি মানসিক রোগের অভিনয় করে, তার ঔষধ তার কাছে নেই। 2 দিন যাবৎ হাসিব ভাবছে, কিভাবে রুহি নীলাকে চিনতে পারে। সম্ভাব্য সব যুক্তিও সে দাঁড় করিয়ে ফেলেছে। নীলা যখন মারা গেছে, রুহির বয়স 4 বছরের একটা বাচ্চা মেয়ে। নীলাকে চিনে থাকলেও এত বছর পরে তার স্বামীকে সে কিভাবে চিনবে? এদিকে রুহি বলছে, নীলা মারা যায়নি, এমনকি নীলা কোথাও আছে, তাও আমি জানি। কিন্তু হাসিব নিজ চোখে নীলার লাশ দেখেছে। নীলা যদি বেঁচেই থাকতো, এত বছরেও কি তার সামনে আসতো না? আবার রুহির বিরুদ্ধেও কোনো স্টেপ নেওয়া যাবে না। তাহলে তাকে এত সব প্রশ্নের উত্তর কে দেবে?
উত্তর দিতে পারে একমাত্র নীলার পরিবার। হাসিব স্টেশনে বসে জামালের জন্য অপেক্ষা করছে। এই ছেলেটা কখনো লেট করে না, কিন্তু আজ এত লেট করছে কেন? হাসিব 3-4 বার ফোন দিয়ে দেখেছে, সুইচ অফ। একটু পরেই গম্ভীর মুখে জামাল এলো। দেরি হওয়ার কারণ হিসেবে জানালো, আসার পথে মোবাইল আর মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে, তাই বাসায় গিয়ে আবার আসতে হয়েছে। ঠিক আছে, আমি টিকিট কেটে রেখেছি, দ্রুত আসো। হাসিব জামালকে তাড়া দেয়। ওরা বগিতে উঠে নিজেদের সিটে বসে। উদ্দেশ্য মধুপুর, যেখানে জমে আছে হাসিবের নীলার সাথে কাটানো 5 বছরের স্মৃতি। বন্ধুরা, আজকের জন্য এইখানে শেষ করলাম। পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।